প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আমরা আজ যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেলেন সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করলেন। এই সফর করার পরবর্তীতে আমাদের এই সফরের ফলে আমাদের কতটা অগ্রসর হলো, এর প্রভাব কি আমাদের কতটা খুশি হওয়ার বিষয়, আমাদের কোথায় সতর্ক হতে হবে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আমাদের সাথে আছেন প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। চীনের প্রেসিডেন্টের সফর নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে মিডিয়াতে, এবং পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে বেশ বড় সড়ভাবে এটা ছাপা হয়েছে, এবং বেশ কিছু চুক্তি হয়েছে, রপ্তানি চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি হয়েছে, এবং বাস্কেটটা কিন্তু একদম ছোট নয়, বেশ বড়। এর তাৎপর্যটা আপনি কি দেখেন? ধন্যবাদ। চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ ঘুরে গেলেন, এটা আমার বিবেচনায় দুই দেশের জন্যই খুবই ইতিবাচক একটা ঘটনা এবং একটা সৌভাগ্যেরও বিষয়। আমাদের প্রথমে আমি কতগুলো মন্তব্য করতে চাই যে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা একেবারে প্রাচীন কাল থেকেই কিন্তু আমরা তার ইতিহাস খুঁজে পাই, এবং মধ্যযুগেও অনেক পর্যটক আসা যাওয়া করেছে। আমাদের ইসলাম ধর্মে এরকম কথা বলা আছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনেও যাবে আর কি। সুতরাং চীন বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে, আবার আমাদের এই দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় যে অনেক পণ্ডিতজন তারা কিন্তু আমাদের পারস্পরিক যোগাযোগের ভেতর দিয়ে পরস্পরকে সমৃদ্ধ করেছে। যখন আমাদের একেবারে শৈশবকাল, তখন চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়, এবং সেটা সারা দুনিয়ায় যেমন আমাদের দেশেও একটা বিরাট আলোড়ন সৃষ্টি করে, এবং দ্য ইস্ট ইজ রেড, আবার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লাল সূর্য, এবং সেটা এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে, সেই আরেকটা আবেগময় পরিস্থিতি সেখানে তৈরি হয়। এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আজও পর্যন্ত, এবং আমরা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমাগতভাবে আমরা কিন্তু বিকশিত করছি। খালি একটা খুবই দুঃখজনক ব্যতিক্রম ঘটেছিল, সেটা হলো 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন যেটা অত্যন্ত স্বাভাবিক ছিল যে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় যে সংগ্রাম বাংলাদেশে চলছে, এটাই প্রত্যাশিত ছিল যে চীন আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু চীন আমাদের পাশে দাঁড়ায়নি। অবশ্য চীনের ভূমিকা আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এক বিবেচনা থেকে কিন্তু হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এইখানে একটা প্রগতিশীল রাষ্ট্রের উদ্ভব সেটা তারা চায়নি। আর তখন চীন এবং আমেরিকার ভেতরে যে কূটনৈতিক চালাচালি চলছিল কিসিঞ্জারের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে রাশিয়ার বিরুদ্ধে একটা অ্যালায়েন্স গড়ে তোলা যায় কিনা, সেই পটভূমিতে কতগুলো প্র্যাকটিক্যাল পলিটিক্যাল জায়গার বিবেচনা থেকে চীনকে সেই ভূমিকাটা হয়তো পালন করতে হয়েছে। তবে আমি কিছুটা সন্তুষ্ট যে এবার সফররত প্রেসিডেন্ট তিনি এই সফরকালে আমাদের সাভারের স্মৃতিসৌধে তিনি পুষ্পাঞ্জলি অর্পণ করার মাধ্যমে সেই অতিথি থাকুক এই রকম একটা অবস্থার ভেতরে রেখে সামনে এগিয়ে যাওয়ার একটা পথ সেটা রচনা করেছে। এবং এই সফরকালে বহুল আলোচিত সফর, এবং সেটা খুবই স্বাভাবিক। যদিও খুব ভালো করে খেয়াল করলে দেখবেন আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে আলোচনাগুলো হচ্ছে তার ভেতরে কারো কারো বক্তব্যের সুরের ভেতরে কিন্তু একটা সন্দেহের চিহ্নটা, সুরটা বেশ স্পষ্ট। এবং সন্দেহটা আসছে এইভাবে যে চীনের সঙ্গে সুসম্পর্ক বিকশিত হলে পরে
আমরা ভারতের সঙ্গে বা আমেরিকার সঙ্গে যে সম্পর্ক সেই জায়গাটা আবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা, এবং চীন কি উদ্দেশ্যে এত সাহায্য সহযোগিতা করছে, এইগুলো প্রশ্নগুলো উত্থাপনের ভেতর দিয়ে একটা সন্দেহের বীজ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে বর্তমান দুনিয়ায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর তথাকথিত এককেন্দ্রিক বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে যে আধিপত্য বিস্তার করে চলেছে, এবং তখন বলা হয়েছিল যে এন্ড অফ হিস্ট্রি, ইতিহাসের পরিসমাপ্তি ঘটে গেল এখন, এবং ইউনিপোলার ওয়ার্ল্ড, এবং এই বেসিসটাকে একটা চিরস্থায়ী করার জন্য যে নীল নকশাটা রচনা করা হয়েছিল সেইটায় জায়গায় কিন্তু দুনিয়া থাকে নেই এবং এখনো নাই। এখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চীন অর্থনৈতিকভাবে তার কাছাকাছি পৌঁছে গেছে, এবং যেটা রেট অফ গ্রোথ চীনের অর্থনীতির ক্ষেত্রে এই ধারায় যদি অগ্রসর হয় আগামী 10-15 বছরের ভেতরে আমেরিকান অর্থনীতির চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং স্বাভাবিকভাবেই তার সামরিক শক্তি, প্রতিরক্ষা ক্ষমতা, এই জায়গাগুলো তার বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে সারা দুনিয়ায় তার, এমনকি আমেরিকার অর্থনীতিও বহুলাংশে চীনের সাহায্য এবং ঋণের উপরে আজ নির্ভরশীল হয়ে গেছে। সুতরাং আমাদের বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে যদি বিবেচনা করি তাহলে কোনোদিনই আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কটা বিশ্বের একটা শিবিরের সঙ্গে আমরা যদি বেঁধে ফেলে রাখি তাহলে পরে সেটা কোনোদিন আমাদের জন্য কল্যাণকর হয় না, বিশেষত এই কারণে যে তাহলে পরে আমরা কিন্তু তাদের অসম শর্তগুলোর ভেতরে আমরা আবদ্ধ হয়ে যাই। সুতরাং এইটা ছড়িয়ে দেওয়াটা এবং এটা বহুমুখীকরণের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আরও উল্লেখযোগ্য এই কারণে যে এই ছড়িয়ে দেওয়াটা এবং বিস্তৃত করাটা আমরা করতে পারছি এমন একটা দেশের সঙ্গে যেটা এখনো পর্যন্ত কমিউনিস্ট পার্টি দ্বারা শাসিত এবং সমাজতন্ত্র তাদের লক্ষ্য হিসেবে তারা নির্ধারণ করেছে। যদিও এইগুলো নিয়ে অনেক বিতর্ক আছে যে চীনের অর্থনীতি কতটা সমাজতান্ত্রিক কতটা পুঁজিবাদী, সেই বিতর্কে না যেও আমি বলতে চাই যে বিশ্ব বিভাজনের জায়গাটা যদি আমরা দেখি এটা খুবই স্পষ্ট যে আমেরিকার সঙ্গে চীনের একটা মৌলিক বিরোধ, এবং এইটা সেই বিরোধটা এমন পর্যায়ে যে আমেরিকা চীনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কন্টেইনমেন্ট অফ চায়না এই স্ট্র্যাটেজিতে তার মিলিটারি স্ট্র্যাটেজিক সমস্ত পজিশনগুলো সে সাজানোর চেষ্টা করছে, এবং বাংলাদেশ এইরকম একটা পটভূমির ভেতরে থেকে সে চীনের সঙ্গে সুসম্পর্ক বিকশিত করাটা এই প্রবল প্রতিকূলতার মুখেও যদি এই ধারা অগ্রসর করতে পারে তাহলে পরে সেটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য ইতিবাচক হবে। তবে প্রশ্ন থেকে যায় যে এই ধারায় এই বাইরের চাপের এবং দেশের ভেতর থেকেও কিছু চাপ সৃষ্টি হবে, এই চাপের মুখে এই ধারায় অগ্রসর হতে পারবে কি পারবে না সেটা আলোচনা আরো গভীর আলোচনার দাবি রাখে। আপনার কাছে আবার আসবো প্রফেসর দেলোয়ার হোসেন, যে প্রসঙ্গগুলো আসলো তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে চায়নার সাথে আমাদের সম্পর্ক ইতিবাচক দিক আছে, সাথে দেখা যাচ্ছে যেহেতু আমেরিকার একটা প্রসঙ্গ আছে, ভারতের একটা প্রসঙ্গ আছে, তাদের সাথেও আমাদের সুসম্পর্ক বজায় রাখা দরকার। এই যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন প্রফেসর হিসাবে আপনি এটাকে কিভাবে স্টাডি করেন? ধন্যবাদ। আসলে সেলিম ভাই একটা প্রেক্ষিত তুলে ধরেছেন যেটি খুবই বাস্তব এবং এটি আমাদের বিবেচনায় রাখতে হবে। চীনের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টাকে তিনটা প্রেক্ষিত থেকে অবশ্যই দেখতে হবে, এক দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক। এখন চীন ইতিমধ্যে বিশ্বে 1 নম্বর অর্থনৈতিক শক্তি। চীনের যে জিডিপির যে সাইজ সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বড়, যদি আমরা এটা পারচেজিং পাওয়ার প্যারিটিতে দেখি, এবং সেটাই দেখা হচ্ছে এখন। ফলে চীনের অর্থনীতির যে সাফল্য সেটি একদিকে যেমন ডাবল ডিজিট ইকোনমিক গ্রোথ মানে ইয়ার আফটার ইয়ার এটার মাধ্যমে তারা দেখিয়েছে, আবার তাদের যে বিশাল অর্থ ভান্ডার, যে উদ্বৃত্ত অর্থ, যে সারপ্লাস মানি, যেটি সারা বিশ্ব যেখানে বিশেষ করে উন্নত বিশ্ব যেখানে তাদের কোনো কোনো দেশের মাইনাস জিডিপি গ্রোথ, কোথাও একেবারে 0 তো এইরকম একটা বিশ্বে, এবং 2007-08 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ইকোনমিক ক্রাইসিস এবং ইউরোজোন ক্রাইসিস, পরবর্তীতে ইউরোপে এইরকম একটা প্রেক্ষিতে যেখানে চীন দেখা যাচ্ছে যে তারা
তাদের বিপুল পরিমাণ অর্থ তাদের হাতে আছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিকে চালাচ্ছে এবং এরকম সারা বিশ্বে। এবং আমরা যদি গত এক দশকে আফ্রিকাতে চীন যেভাবে আফ্রিকার অবকাঠামো তৈরি করে দিয়েছে, সেখানে বিনিয়োগ করেছে বা সেখানে নতুন নতুন যে প্রজেক্টগুলো নিয়েছে, তার মাধ্যমে আফ্রিকাতে চীনের প্রেজেন্সটা এত স্ট্রং, যে কারণে চীনের ব্যাপারে এক ধরনের ঈর্ষা থেকে হোক বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থেকে হোক, এটাকে ইউরোপের বা মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকে বলেন যেটা নিউ কলোনিয়াল লিঙ্কেজ। সো এখন চীনের এটা হচ্ছে একটা গ্লোবালি যদি আমরা দেখি, আঞ্চলিকভাবে আমরা জানি যে দক্ষিণ এশিয়ার একটা নতুন, চীনের পাশাপাশি আমরা দেখছি যে দক্ষিণ এশিয়ারও একটা বড় ধরনের উত্থান ঘটছে। সেখানে ভারতের একটা বড় ভূমিকা আছে। আমাদের অর্থনীতিও আপনার সামনের দিকে এগুচ্ছে এবং মিয়ানমারের যে ওপেন হওয়া এবং সেখানে দীর্ঘদিনের যে সামরিক শাসন, সেই শাসন থেকে বেরিয়ে আসার যে একটা চেষ্টা তারা করছে, যেটাকে তারা বলছে গণতন্ত্রায়নের প্রক্রিয়া, এবং আসিয়ান দেশগুলোরও যে উত্থান, এই ফলে এই পুরো অঞ্চলটারই কিন্তু আবার একটা নতুন একটা আমরা এক ধরনের সম্ভাবনা এবং গুরুত্ব বেড়েছে। তো এই প্রেক্ষিতটা এবং তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে চীনের একটা বৈরিতার একটা পরিবেশ তৈরি হয়েছে, যদিও তারা এখনো অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের মধ্যে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক আছে এবং বর্তমান বিশ্বের বিশ্বায়নের কারণেই হোক আর অর্থনৈতিক যে ব্যবস্থার যে একটা রিয়ালিটি, যে আন্তনির্ভরশীলতা, এই ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সের কারণে দেখা যাচ্ছে যে তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে। তো এই রকম একটা প্রেক্ষাপটে আমরা দেখছি যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সেটি কিন্তু ক্রমাগত বিকশিত হয়েছে 1975-এর পর থেকেই। এবং এই মুহূর্তে আমরা যদি চীনের রাষ্ট্রপতির সফরটাকে যদি আমরা বিবেচনায় নাও নেই, তারপর আমরা দেখছি যে এই দু দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর এবং ব্যাপক। কারণ দুই দেশের মধ্যে আপনার বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন উপরে এবং চীন হচ্ছে আমাদের নাম্বার 1 ট্রেড পার্টনার এবং বিশেষ করে 2007 সালের পর থেকে সেটি আমরা দেখছি। এবং চীনের সামরিক সহযোগিতার বিষয় আছে, চীনের বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ইতিমধ্যে তারা সাহায্য করছে। তো এই রকম প্রেক্ষিতে যখন চীনের রাষ্ট্রপতি এসে 27টি চুক্তি স্বাক্ষর করা হয়, তার মধ্যে 14-15টি আপনার এমওইউ আছে, বাট এই তিন ধরনের ডকুমেন্ট আমরা দেখি। একটি হচ্ছে যে 6টি প্রকল্প উদ্বোধন করা হয়, যার আর্থিক মূল্য হচ্ছে আপনার $13.6 বিলিয়ন। তারপরে যে বাকি যে চুক্তি এবং এমওইউ, এই সব কিছু একত্রে করলে যে বিশাল একটি ডিল আমরা দেখি, যেটার $24 বিলিয়ন, আবার আরো কোথাও আরো বেশি আসছে, যদি একটা সময় আলোচনা হয়েছে $40 বিলিয়ন হতে পারে। বাট যে 13.6 বিলিয়নটাকে যদি আমরা একটা বেঞ্চমার্ক ধরি, তাহলে তো একটা বিশাল একটা ডিল। তো এটি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে একটা নতুন উচ্চতায়, নতুন মাত্রায় নিয়ে যাবে নিঃসন্দেহে, কিন্তু সেটা ডিপেন্ড করে যে এতে কিভাবে আমরা এইটাকে বাস্তবায়ন করব, কিভাবে আমরা এই যে প্রকল্পগুলোর আপনার উদ্বোধন করা হয়েছে সেগুলো আসলে কিভাবে আপনার শুরু হবে এবং যেগুলো নিয়ে চুক্তি হয়েছে এগুলো কিভাবে শুরু হবে। তবে এটা হচ্ছে হয়তো একটা মানে অর্থনৈতিক দিক থেকে একটা প্র্যাকটিক্যাল ইস্যু, কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ চীন সম্পর্ক একটা নতুন লেভেলে চলে গেছে। কারণ যখন চীনের মতো একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি এলেন এবং যেইভাবে দু দেশের মধ্যে আপনার এই আলোচনাগুলো হলো এবং বিশেষ করে যে ধরনের যৌথ ঘোষণা তারা দিয়েছে এবং সেখানে সম্পর্কটাকে যেভাবে রিডিফাইন করা হয়েছে, যে ক্লোজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ রিলেশনস থেকে এটাকে আপনার স্ট্র্যাটেজিক পার্টনারশিপে তারা দেখছে। তো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হতে হয়তো সময় লাগবে, বাট এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে যে বিবেচনা করা, তার মানে সম্পর্কটাকে কিন্তু একটা রিডিফাইন করা হয়ে গেছে এবং সেটাকে এখন কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য একটা বিরাট একটা সাফল্য এবং সুযোগের তৈরি করেছে। কিন্তু যেহেতু আমরা একটা মানে আঞ্চলিক কাঠামোর মধ্যে বাস করি, আমরা একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করি, যেখানে একসময় স্নায়ুযুদ্ধ আমাদেরকে প্রভাবিত করেছে, যেখানে এই মুহূর্তে হয়তোবা
ইউনিপোলার ওয়ার্ল্ড আমরা হয়তো বলতে পারবো না, বাট এটাকে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড যদি বলি, অথবা মাল্টিপোলার ওয়ার্ল্ডও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটা কিন্তু এখন অনেক প্রশ্নের মুখোমুখি, এবং তারা দেখা যাচ্ছে এমনকি আইএস এর মতো একটি নন স্টেট যে পাওয়ার, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা বিরাট কোয়ালিশন তৈরি করতে হয়েছে, এবং সেই কোয়ালিশনের নামেই করছে, অথবা ন্যাটোর মাধ্যমে করছে। ফলে এইরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গা থেকে, যে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিশ্বের এই মুহূর্তে, যদি আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করি, যদি আমরা 5 থেকে 6টি এরকম পোল দেখি বা শক্তিশালী রাষ্ট্র যদি খুঁজে পাই, সে প্রত্যেকটি রাষ্ট্র কিন্তু বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ইতিবাচকভাবে যুক্ত। ফলে চীনের সাথে সম্পর্কটা আরেকটা মাত্রায় এসছে, যেটা আমরা গত 8 বছর ভারতের ক্ষেত্রে দেখেছি। ভারতের সঙ্গে সম্পর্কটা যদি আমরা মানে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি দেখি, তাহলে এটা একটা প্যারাডাইম শিফট ছিল। এই জন্য যে যদি 2009 সালের আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ইতিহাসটা, সেই ইতিহাসের সাথে যদি 2009-এর পরের ইতিহাসটা দেখি, তাহলে বিশাল একটা পার্থক্য আমরা দেখি। এবং ভারতের সঙ্গে আমরা মানে ট্রানজিট থেকে শুরু করে অনেক বিষয়ে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং এসছে, সেটা নিয়ে হয়তো অনেক বিতর্ক আছে, কথা আছে, বাট সম্পর্ক কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। সেটা কিন্তু চীন অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে। তারপরে কিন্তু চীনের রাষ্ট্রপতি এসছে এবং বাংলাদেশের সঙ্গে তারা একটা গভীর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। এখন স্বাভাবিকভাবে ভারতের দিক থেকে তারা এখন যে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেটা তারা পর্যবেক্ষণ করবে বা করছে, এবং সেদিক থেকে ভারতের একটা অবস্থানও হয়তো আমরা কিছুটা হয়তো মানুষ মানে অনুমান করছে। ইসলাম সেলিম, আপনি যেটা বলছিলেন, এই চীনের সাথে সম্পর্ক খুব ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ আপনি বলেছেন। সাথে আবার বলেছেন যেহেতু ভারতের সাথে একটা সম্পর্ক, যুক্তরাষ্ট্রের একটা বৈরী সম্পর্ক আছে চীনের সাথে। কিন্তু সাথে সাথে আমরা এটাও দেখি যে আপনিও বলেছেন যে চীন কিন্তু আমেরিকাতে ইনভেস্ট করেছে, ভারতে ইনভেস্ট করেছে, মিয়ানমারও ইনভেস্ট করেছে। তো তারা একটা অর্থনৈতিক সম্পর্ক কিন্তু গড়ে তুলেছে। এখন রাজনৈতিক ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বৈরিতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এই একটা ছোট একটা উন্নয়নশীল দেশ হিসেবে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা অবশ্য দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তো থাকবে না, আঞ্চলিক সম্পর্ক, তারপরে ধরেন ইন্টারন্যাশনাল যে সম্পর্কের ক্ষেত্রে তো প্রভাব ফেলবে। এই আমেরিকা ফ্যাক্টর, ভারত ফ্যাক্টরকে সাথে নিয়ে বাংলাদেশ এর থেকে কিভাবে ভালো সুযোগটাকে কাজে লাগাতে পারে? আমার মনে হয় বিষয়টা নিয়ে আরো গভীর আমাদের আলোচনা করা প্রয়োজন হবে। আরো পর্যবেক্ষণ শব্দটা আমি ব্যবহার করলাম, আরো পর্যবেক্ষণ করা প্রয়োজন হবে। যখন একটা আনুষ্ঠানিক সফর হয়, অনেক কথা উচ্চারিত হয়, অনেক শব্দ ব্যবহৃত হয়, যেগুলো হলো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। সেটা বাস্তবে শেষ পর্যন্ত সেটার অর্থ সেরকম থাকবে কি থাকবে না, সেটা আমরা ঘটনাবলীর ভেতর দিয়ে আমরা দেখতে পারবো। 2 নম্বর কথা হলো, খেয়াল করলে দেখবেন যে এটা হলো বাংলাদেশ এবং চীনের ভেতরে দ্বিপাক্ষিক বিষয়, এবং যেই চুক্তিগুলো হয়েছে, যেই আলোচনাগুলো হয়েছে, সেগুলো সবগুলোই হলো অর্থনৈতিক বিষয়ক চুক্তি। এটার ভেতরে কোনো সামরিক রাজনৈতিক কোনো ডাইমেনশন কিন্তু সেটা নাই। কিন্তু আমাদের সকলের মনেই প্রশ্ন দাঁড়াবে যে যখন চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, তখন আন্তর্জাতিক কিছু কিছু শক্তি তারা বলার শুরু করলো যে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব যে এই সফর কি ধরনের যায়। তাহলে বাংলাদেশ আর চীনের ভিতরে সম্পর্ক কোন জায়গায় কিভাবে হয়, সেইটা পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা যদি অন্য বিদেশি রাষ্ট্রের থাকে, তাহলে এটা দিয়েই প্রমাণিত হয় যে এইটা নিছক দ্বিপাক্ষিক ব্যাপার না। এবং এই জায়গাটা আমাদের দেখতে হবে যে ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল সিচুয়েশনে কন্টেইনমেন্ট অফ চায়নার যে স্ট্র্যাটেজি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে কাজ করছে, এবং তার ওভারসিজ ফোর্সেসের 60% এশিয়া প্যাসিফিক অঞ্চলে সে নিয়োজিত রাখবে, এবং আমাদের বঙ্গোপসাগরে তার একটা সামরিক উপস্থিতি সে নিশ্চিত করতে চায়। সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে তার আগ্রহের কথা বারবার সে বলছে, এবং আজও পর্যন্ত তারা বলতে চাচ্ছে যে আমাদের নৌ সীমান্তর নিরাপত্তা রক্ষার ব্যাপারে আমেরিকা আমাদেরকে সাহায্য করতে চায়। সুতরাং এই গ্লোবাল স্ট্র্যাটেজি, এবং সেই ক্ষেত্রে দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র খালি ইকোনমিক পাওয়ার হিসেবেই চীনের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন তাই নয়,
সেই চ্যালেঞ্জটা সে যেহেতু অর্থনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না, সুতরাং সেটাকে কম্পেনসেট করার জন্য সে তার মাসল দেখানোর চেষ্টা করছে, এবং সেইটার জন্যই কিন্তু তার মিলিটারি স্ট্র্যাটেজিক জায়গাগুলো গড়ে উঠবে আর কি। চীনের ক্ষেত্রে যেই সফরের ভেতরে খেয়াল করলে দেখবেন যে অন্যান্য দেশের কাছ থেকেও তো আমরা তো ঋণ সাহায্য এইগুলো নিয়ে থাকি, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আমরা নিয়ে থাকি, কিন্তু চীনের এই সমস্ত প্রজেক্টগুলো যদি ভালো করে অ্যানালিসিস করেন দেখবেন যে সিংহভাগটা হলো আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো ডেভেলপমেন্ট করার দিকে, এবং এইটার একটা রাজনৈতিক সামাজিক তাৎপর্য আছে। সেইটা হলো অন্যান্য দেশ ঋণ সাহায্যটাকে ব্যবহার করে তাদের পদানত করে রাখার জন্য, তাকে বেঁধে রাখার জন্য কতগুলো শর্তের ভেতরে, সেই প্রসেসটাকে মোর অ্যান্ড মোর ডিপেন্ডেন্ট করে রাখার জন্য একটা ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড এটা বলা হয়। কিন্তু এই কথাটা আমরা ভালো করে আলোচনা করি না যে তথাকথিত ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড, আন্তঃসম্পর্কিত যে বিশ্ব, সেটা অসম আন্তঃসম্পর্কের উপরে নির্ভরশীল, অ্যাসিমেট্রিক্যাল ইন্টারডিপেন্ডেন্স। সুতরাং এই অ্যাসিমেট্রিক্যাল ইন্টারডিপেন্ডেন্সটাকে পারপিচুয়েট করাটাই হলো পশ্চিমা দুনিয়ার ঋণ সাহায্যের একটা প্রধান উদ্দেশ্য। কিন্তু চীনের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই এই কথাও আমাদের ভুলে যাওয়া উচিত না যে চীনের সঙ্গে সামরিক ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা এটাও কিন্তু বহুদিনের পুরানো, এবং আমার যদি ভুল না হয় আমাদের স্মল আর্মস যেটা আমরা ব্যবহার করি তার একটা অধিকাংশ, মোর দ্যান মেজরিটি হলো চীন থেকে আসে, এবং এখন সাবমেরিন টাবমেরিন এই ধরনের জায়গাগুলো হচ্ছে। কিন্তু যখন ডিপ সি পোর্ট করার জন্য সোনাদিয়াতে এটা যখন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এবং চীন সেখানে অংশগ্রহণ করবে, সেইটাকে কিন্তু ধামাচাপা দিয়ে সরিয়ে দেওয়া হলো, এবং এটা সবাই জানে যে সেটা ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য আর কি। সুতরাং এই সমস্ত জায়গার ভেতরে আমাদের চলতে হচ্ছে। এখন সবাই একটা কথা বলে যে এটা সিম্পল ব্যাপার, বাংলাদেশ আমেরিকার সঙ্গেও খেলবে, চীনের সঙ্গেও খেলবে, ভারতের সঙ্গেও খেলবে, কিন্তু এটা খুবই ট্রিকি খেলা এবং নট ভেরি ইজি গেম। যেখানে নাকি আমেরিকান স্ট্র্যাটেজি হচ্ছে কন্টেইনমেন্ট অফ চায়না, তখন বাংলাদেশ একই সঙ্গে আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করবে, আবার সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করবে। এইটা কোনোদিনই অঙ্কের হিসাবে আপনি মিলাতে পারবেন না। যদিও চীনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখা উচিত, যে ল্যাঙ্গুয়েজটা তারা ব্যবহার করেছে সেটা হলো উন্নয়নের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। উন্নয়ন এটা ইকোনমিক জায়গার ভিতরে কিন্তু তারা সীমাবদ্ধ রেখেছে, এটাকে পলিটিক্যাল এবং মিলিটারি স্ট্র্যাটেজিক জায়গায় সেইটা কিন্তু তারা সেরকম কিছু করেনি, এবং সেটা গ্লোবালি এক্সটেন্ডেড হবে। আমাদের সিল্ক রোড ইত্যাদি ডেভেলপমেন্ট এবং আমাদের কানেক্টিভিটি যদি আমরা আরও বাড়াতে পারি তাহলে পরে এটা হবে। আমাদের জন্য যেটা দেখার বিষয়, যে আলোচনাটা অধ্যাপক দেলোয়ার এখানে করলেন আর কি, যে একটা বিশাল অর্থনীতি এবং চীনের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখন মধ্যযুগীয় বা একটু পেছনে পড়ে থাকা টেকনোলজি এখন আর সেখানে চলবে না, কারণ শ্রমিকদের বেতন দিতে হচ্ছে অনেক বেশি, তাদের কোয়ালিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড অফ লাইফ সেটা ইমপ্রুভ করছে, হাই টেকনোলজির ভিতরে চলে যাবে। তাহলে পরে চীন এখন আর সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা মেইনলি হলো সার্ভিস সেক্টরের ভিতরেই ধরা যায়, সেইটা তারা সেই ধরনের কারখানার দিকে আর মনোযোগ দেবে কেন? সুতরাং এইটা শিফট করে অন্যত্র চলে আসবার যখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারে। সেকেন্ড হলো চীনের বিশাল জনসংখ্যা এবং তাদের ক্রয় ক্ষমতা, সেইটার বিশালত্ব সমস্ত দুনিয়ার অন্য দেশকে ছাড়িয়ে যায়, এবং সেই জায়গায় আমরা যদি প্রবেশ করতে পারি, অন্য কিছু বাদ দিলাম, আমাদের গার্মেন্টস সেক্টরের প্রোডাকশনও যদি আমরা চীনের মার্কেটের একটা ক্ষুদ্র অংশের জায়গায় আমরা প্রবেশ করতে পারি, তাহলে পরেও সেটা আমাদের জন্য বিরাট একটা সুফল বয়ে আনবে। কিন্তু প্রশ্নটা পরে সুযোগ পেলে সেটা আলোচনা করা হবে। এই সমস্ত বিষয়টা নির্ভর করছে আরেকটা পয়েন্টের উপরে। আমার $24 বিলিয়ন এখানে আসলো, কিন্তু আমার মন্ত্রী যদি বলে যে এই টাকা সব পাবলিকের কাছে যাবে না এবং জনগণের কল্যাণে যাবে না, এটা স্পিড মানির জন্য কিছু টাকা এবং করা হবে, ঘুষ, দুর্নীতি, অমুক সমুক ইত্যাদি অদক্ষতা, এবং সেটা হলে পরে আপনাকে পে ব্যাক করতে হবে পুরো অ্যামাউন্ট, কিন্তু তার ভেতরে একটা বিশাল অংশ চলে যাচ্ছে ব্যক্তিগত দুর্নীতিবাজদের পকেটে, কমিশন ভোগীদের হাতে।
তাহলে পরে আপনি নেট যেটা রিয়েল ইনভেস্টমেন্ট হিসেবে এখানে আসলো সেটার পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু আপনাকে রিপে করতে হবে কিন্তু পুরা পরিমাণটা। তখন আমরা একটা প্রবলেমের ভিতরে পড়ে যেতে পারি, যেটা কিছুটা শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি। যে আপনার কাছে প্রফেসর দেলোয়ার হোসেন, যেটা আপনিও বলছিলেন যে এই যে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক যে অন্য একটা মাত্রায় গেল, এটা তো ধরুন যে এই ধরনের যখন সম্পর্ক হয় তখন প্রতিবেশী যারা থাকে বা আমাদের অন্য অন্য উন্নয়ন পার্টনার যারা, তাদের কাউকে কাউকে হয়তো খুশি করবে, কাউকে হয়তো একটু ঈর্ষান্বিত করবে, কাউকে হয়তো একটু কৌশলগত অবস্থানের দিকে ঠেলে দেবে। তো সেক্ষেত্রে যেমন ভারত আমাদের বড় একটা উন্নয়ন পার্টনার, প্রতিবেশী দেশ, তারা পর্যবেক্ষণ করবে, আমেরিকা পর্যবেক্ষণ করবে। এই যে সম্পর্কগুলোকে ঠিক রেখে বাংলাদেশ এখন কিভাবে আসলে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে? আপনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম যখন ঘটনা ঘটে তখন আসলে কিভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? এই মুহূর্তে বাংলাদেশের যেটুকু উন্নয়ন হয়েছে, যেটা আমরা যারা খুব ক্রিটিক্যাল তারাও বলবে যে একটা লেভেলে আমাদের অর্থনীতি পৌঁছেছে, এটাও কিন্তু আপনার এই ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করেই হচ্ছে। দেশের ভেতরে এক ধরনের সিচুয়েশন একসময়, বা এখন আমি মনে করি যে পলিটিক্যালি স্টেবল হলেও, বাট আমরা কিছুদিন আগেও হরতাল এবং অনেক ধরনের সহিংসতার মধ্যেই ছিলাম। অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো ছিল, আবার রিজনালি গ্লোবালিও চ্যালেঞ্জগুলো কিন্তু এখন যেরকম আছে আগেও অনেকটা এরকমই ছিল। হয়তোবা এখন চীনের সঙ্গে আমাদের সম্পর্কটাকে যদি আমরা যে পর্যায়ে নিতে চাচ্ছি সেই পর্যায়ে নিতে গেলে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের জায়গাটাতেও এক ধরনের আরো একটু বোঝাপড়া হবে। কিন্তু এখানে ইস্যুটা হচ্ছে যে চীনের সঙ্গে যে রাষ্ট্রগুলো তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতা যাই থাকুক না, সেটা তাদের দ্বিপাক্ষিক বিষয়। কিন্তু বাংলাদেশের এই যে চীনের সঙ্গে মানে যেই ডিলগুলো হচ্ছে বা চীনের সঙ্গে সম্পর্কটাকে বাংলাদেশ যেই জায়গায় নিতে চাচ্ছে বা চীন যেই জায়গায় নিতে চাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু অন্য কোনো রাষ্ট্রকে মানে তার জন্য হুমকি হিসাবে দাঁড়ানো বা অন্য রাষ্ট্রগুলোকে মানে চ্যালেঞ্জ করছে না বাংলাদেশের আচরণ বা বাংলাদেশের অবস্থান দিয়ে। এখন এটি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা হচ্ছে এরকম যে এটা অত্যন্ত মানে এটা বাস্তবতা যে দীর্ঘ সময় কোনো রাষ্ট্র অখুশি থাকে না। যদি সেটাই হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের ব্যাপারে বা সরকারের উপর অখুশি থাকতে পারত। জন কেরি বাংলাদেশ সফর করার কথা না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যু নিয়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ধরনের আপনার টানাপোড়েন ছিল বা যে ধরনের বক্তব্য এসেছিল, এমনকি নির্বাচনের পরেও 2014 সালের নির্বাচনের পরে জানুয়ারির পরে আপনি যদি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্টেটমেন্টগুলো দেখেন বা যুক্তরাষ্ট্রের সরকারের স্টেটমেন্ট, সো তখন মনে হবে এক ধরনের বাস্তবতা। কিন্তু যেহেতু আমরা একটা ওয়েস্টফালিয়ান সিস্টেম অথবা একটা রাষ্ট্র কেন্দ্রিক ব্যবস্থার মধ্যে আছি, রাষ্ট্রগুলো তো চাইলেই বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসতে পারবে না বা আমরা যেতে পারবো না। এই বিশ্ব ব্যবস্থায় কিন্তু এক একটা রাষ্ট্র মানে নানা ধরনের মানে ডিপেন্ডেন্ট বা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনস থাকলেও এই রাষ্ট্রগুলো কিন্তু নিজের মতোই চলে। তো সেই রাষ্ট্রের মানে বিষয়গুলো যদি রাষ্ট্র শক্তিশালী এবং ইন্ডিপেন্ডেন্টলি যদি অ্যাসার্ট করতে পারে, তাহলে কিন্তু অন্য, যেমন আমরা যদি সরাসরি আমরা বলি যে ভারতের কথা বা যুক্তরাষ্ট্রের কথা, যে না চীনের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা নিয়ে বা সম্পর্কের ব্যাপ্তি নিয়ে তারা হয়তো এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা এক ধরনের যদি সতর্ক হতে চায়, তো সেই সতর্ক হওয়াটা কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে তারা হতে পারে। কিন্তু এই সতর্ক হওয়ার উদ্দেশ্য এই নয় যে তারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, বাংলাদেশের কূটনীতিকে বাধাগ্রস্ত করবে, বাংলাদেশের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের যে বিকাশটাকে বাধাগ্রস্ত করবে। আর এইটাকে দেখার দায়িত্ব সরকারের। এখন সেখানেই আপনার বার্গেনিং এর বিষয় আছে, সেখানেই আপনার নেগোসিয়েশনের বিষয় আছে, সেখানেই একটা দেশের জনগণের মধ্যে যে ঐক্য, সে ঐক্যের বিষয়গুলো আছে। বরং এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আরো সুযোগ তৈরি হতে পারে এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখছে যে চীন বাংলাদেশের সঙ্গে এইভাবে যুক্ত হচ্ছে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে ডিউটি ফ্রি বা কোটা ফ্রি অ্যাক্সেসের জন্য বাংলাদেশ চাচ্ছে, অথবা তাদের এই যে জিএসপি ফ্যাসিলিটি যেটা তারা একেবারেই পলিটিক্যাল কারণে তারা দিচ্ছে না, এগুলো বরং তারা উন্মুক্ত করতে পারে। তার মানে ওইসব দেশে আমাদের সুযোগ বাড়তে পারে। আমরা একটা মুদ্রার একটা পিঠ দেখছি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বা আঞ্চলিক রাজনীতিতে যদি সরকার বা একটা রাষ্ট্র যদি
কারণ আমরা তো আসলে কোনো রাষ্ট্রের জন্য কনস্পিরেসি করছি না, বা আমরা এমনকি পাকিস্তানের জন্য আমরা হুমকি না, কারণ পাকিস্তানকে আমরা বলছি যে কূটনৈতিক সম্পর্ক থাকবে, আবার কূটনৈতিক ঝগড়াঝাটিও হবে। তো তার মানে কি পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, পাকিস্তান বাংলাদেশের এত একটা মানে খুবই সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, সেটাকে তারা সমালোচনা করছে এবং সেটা রায় নিয়ে তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে, প্রপোজাল। ফলে এইরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার সতর্কতার ব্যাপারটা হচ্ছে কি যে কূটনৈতিকভাবে নিশ্চয়ই আপনার বাংলাদেশ কি চাচ্ছে এটাকে পরিষ্কার করতে হবে। আর এক একটা রাষ্ট্রের কিন্তু এক এক ধরনের মানে আপনার ইন্টারেস্টের কম্বিনেশন আছে, এটার একটা মানে ইকুয়েশন আছে। ভারতের সঙ্গে সম্পর্কের একটা বড় একটা ধারা হচ্ছে যে আপনার এই সীমান্ত বিষয়গুলো আছে, সেখানে আপনার কূটনৈতিক বিষয়গুলো আছে, কৌশলগত বিষয়গুলো আছে, যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গেও আছে, কিন্তু যতটা ভারতের সঙ্গে ঠিক সেই পরিমাণে না। এখন এই যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আবার আমাদের যে এক্সপোর্ট মার্কেট আছে, যুক্তরাষ্ট্রের তার যে স্বার্থ, সেখানে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গায় তাদের বিষয়টা দেখবে তাদের মতো করে, আমরা আমাদেরটা দেখছি এবং তার ভিত্তিতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ফলে আমার মনে হয় দুই ধরনের চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটিতে রূপান্তর করা যায়। বাট অভ্যন্তরীণ চ্যালেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ, যেটি সেলিম ভাই বলেন যে এই যে ইন্টারনালি আমাদের ক্যাপাসিটি, আমাদের যে ব্যুরোক্রেসি, আমাদের দেশের ভেতরের যে কারাপশন এবং অন্যান্য যে বাস্তবতা আছে, সেই বাস্তবতা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নকে যে পর্যায়ে আমরা নিতে চাচ্ছি সেটাতে কত দ্রুত নিতে, কারণ আমরা কিন্তু এর মধ্যে অনেক কালক্ষেপণ করেছি, অনেক সময় নষ্ট করেছি। আমাদের অনেক মেগা প্রজেক্ট, যেগুলো আমরা এখন মেগা বলছি, বাট এই মেগা প্রজেক্ট আরো 20 বছর আগেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা করিনি। এখন চীনের সঙ্গে বা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যখন আমাদের বড় ডিল হচ্ছে, সেটা যদি আবার দেখা যাচ্ছে যে আমাদের অদক্ষতার কারণে বা আমাদের এই দুর্নীতি বা আরো অন্যান্য আমলাতান্ত্রিক কারণে যদি সেটা ডিলে হয়, তাহলে কিন্তু এই সুযোগটা আর থাকবে না। ফলে আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যতটা না এক্সটার্নাল চ্যালেঞ্জ। কারণ বহির্বিশ্ব, আমি আবার বলি, দীর্ঘ সময় অখুশি থাকার সুযোগ নাই, কারণ বাংলাদেশ কোনো রাষ্ট্রের ক্ষতি করছে না, আর বাংলাদেশের গুরুত্ব অবধারিত। বাংলাদেশের জিওগ্রাফিক চেঞ্জ করতে পারবে না, বে অফ বেঙ্গল আমাদের পাশে আছে, আমাদের এই যে মানে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার যে একটা ব্রিজ, এই পুরো বিষয়গুলো কিন্তু এটা হলো বাস্তবতা। মিয়ানমারের গুরুত্ব যারা দিবে তারা বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে, বাট যারা ভারতকে গুরুত্ব দিবে তারা বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে। নেপালকে যদি গুরুত্ব দিতে পারে ল্যান্ডলক কান্ট্রি, চীন বা অন্য কোনো রাষ্ট্র, সো বাংলাদেশের এই গুরুত্বটা আছে। এবং বাংলাদেশের একটা পররাষ্ট্রনীতির মধ্যে কোনো শাসনামলেই এবং এখনো আমরা কোনো রাষ্ট্রের জন্য হুমকি না। ফলে চীন বা যে কোনো রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক যতই ব্যাপক করুক না কেন, সেটা আসলে উন্নয়নের জন্য, আমাদের সমৃদ্ধির জন্য, যার জন্য প্রত্যেকটা রাষ্ট্রই কাজ করছে। মানে আমাদের শেষ পর্যন্ত যেটা দুজনের কথা আসলো যে এটা একটা ইতিবাচক দিক, এবং আমাদের যে ইনভেস্টমেন্ট এটা আসে সেটা আমরা যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। ইন্টারনাল চ্যালেঞ্জগুলো বেশি, যত না এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো আছে। আপনি তো সেটাই বলেছেন, প্রশ্ন করার আগে তো আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন যে মন্ত্রীরা যাতে এটা স্পিড মানি হিসেবে ব্যবহৃত না। এটা দুইটা চ্যালেঞ্জ আমাদের সামনে। একটা হলো বিরাট সুযোগ আমাদের সামনে আছে, সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা সেটা নির্ভর করে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা সঠিক পদক্ষেপ নিচ্ছি কিনা। প্রথম চ্যালেঞ্জ যেটা হলো যে আন্তর্জাতিক ক্ষেত্রে অধ্যাপক দেলোয়ার আরো ভালো করে এটা সুযোগ পেলে বলতে পারতেন যে বলছি যে ইন্টারন্যাশনাল কোরিলেশন অফ ফোর্স, একটা এক্সিস্টিং কোরিলেশন অফ ফোর্স আছে, সেইটাকে যখন নাকি বাংলাদেশ চীন সম্পর্ক সেইটার উপরে সামান্য হলেও যখন নাকি একটা প্রভাব সৃষ্টি করে, তাহলে পরে ডমিনেন্ট ফোর্স যারা কোরিলেশনটাকে স্ট্যাটাস কো পর্যায়ে রাখতে চায় তারা অফেন্ডেড হবে এবং তারা এটা বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে পরে আমাদেরকে এটা মোকাবেলা করার জন্য কি করতে হবে? করতে হবে ব্রিক্স, করতে হবে এই ধরনের সাব সেন্টার্স, নূতন সেন্টার্স, যেগুলো ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড অন্যান্য পাওয়ারের ক্ষেত্রে নূতন সেন্টার্সগুলো, সেইগুলোর সঙ্গে সহযোগিতা আরো বাড়াতে হবে। আর সেকেন্ড চ্যালেঞ্জ হলো ইন্টারনাল, এবং ইন্টারনাল ঘুষ দুর্নীতির কথা বলেছি, খালি একটা কথা না বলে আমি পারছি না। সেটা হলো যে কোনো গভর্নমেন্ট নেগোসিয়েশন পাওয়ার তার দুর্বল হয় যদি সে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। সুতরাং জনসমর্থনের ক্ষেত্রটাকে আমরা যদি মজবুত না করতে পারি, তাহলে পরে কোনোদিনই কিন্তু আমরা এই
চ্যালেঞ্জ মোকাবেলা করে দাঁড়াতে পারবো না। অনেক ধন্যবাদ। আমার মনে হয় সব প্রসঙ্গ মোটামুটি এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওয়েসিস এই সময়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।